আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত অভিভাবক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং আপনারা যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান নিয়ে আজ আলোচনা করব। আলোচনার ধারাবাহিকতায় আমরা এখন পঞ্চম অধ্যায় আলোচনা করছি। পঞ্চম অধ্যায়ের ইতিমধ্যে 2টি ক্লাস সম্পন্ন হয়েছে। আজকে আমরা তৃতীয় ক্লাসে এসেছি। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপের 5.3.2 থেকে 5.3.4 পাঠ পর্যন্ত। আজকের আমাদের আলোচ্যসূচি বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া। বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণ, প্যাসকেলের সূত্র এবং হাইড্রোলিক প্রেস। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা আর্কিমিডিসের সূত্র দেখেছিলাম, প্লবতা নিয়ে আলোচনা করেছি, কেন বস্তু ভাসে, কেন বস্তু ডুবে যায়, সম্যক ধারণা ওখান থেকে পেয়েছি। এখন একটু ক্লিয়ার ধারণা একটু নেওয়ার চেষ্টা করি। তাহলে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ কি? আমরা আগের মতো একটি পাত্রে পানি নিয়েছি আর একটি সিলিন্ডার নিয়েছি। যদি এই সিলিন্ডারটি পানিতে আমরা প্রবেশ করাই তাহলে কি হবে? বস্তুটি যে সিলিন্ডারটি নিচের দিকে, তার ওজনের জন্য নিচের দিকে একটা বল প্রয়োগ করবে, তাই না? তখন কি হবে? একটা প্রবণতা উপর দিয়ে কাজ করবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী একটা বল থাকবে। সেই রেজাল্টেন্টটা কি হবে? যদি ডাব্লু অর্থাৎ বস্তুর ওজন যদি বড় হয়, বেশি হয়, W1 অর্থাৎ প্রবণতা যদি কম হয়, তাহলে বস্তুটি ডুবে যাবে। এমনি সহজ কথা, যদি এই দুইটা হাত দিয়ে আমি দুইটা মনে করি দুইজনের হাত প্রতিযোগিতা লাগে, যদি এর শক্তি বেশি থাকে তাহলে একে ঠেলে দিবে, যদি এর শক্তি বেশি থাকে তাহলে একে ঠেলে দিবে। তো যেহেতু ডাব্লুর ওজন বেশি আর W1 কম, তাহলে ডাব্লু যদি বেশি বল প্রয়োগ করে তাহলে নিচের দিকে যাবে। খুব সহজ কথা। অর্থাৎ বস্তুটির ওজন যদি প্রবণতার থেকে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। এক্ষেত্রে কি বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের বেশি। অর্থাৎ এই ঘটনাটা কখন ঘটবে? যখন বস্তুর ঘনত্বটা তরলের ঘনত্বের চেয়ে বেশি হবে, তখন এটা ঘটবে, অর্থাৎ বস্তুটি ডুবে যাবে। এখানে বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন অপেক্ষা বেশি হবে। অর্থাৎ এই বস্তুটি যতটুকু পানিকে অপসারণ করবে সেই ওজনটার চেয়ে বস্তুর ওজনটা বেশি হবে। আর কি হবে? আর এখানে বস্তুর ওজন বস্তুর হারানো ওজন অপেক্ষা বেশি হবে। ঠিক আছে? এবার সেম দ্বিতীয় কেসটা দেখি আমরা। বস্তুটি কখন ভেসে থাকে? এখানে বস্তুর ওজন তো আছেই সবসময়, প্রবণতাও সবসময় আছে। তাহলে বুঝতে পারছো এখানে কার শক্তি বেশি, ডাব্লু নাকি W1? তাহলে এখানে W1 এর চেয়ে W1 বেশি, যার কারণে কিন্তু বস্তুটি ভেসে আছে, তাই না? এক্ষেত্রে বস্তুর ঘনত্ব কি হবে? তরলের ঘনত্বের চেয়ে কম বলে কিন্তু ভেসে আছে। তাহলে এখানে কি হবে? বস্তুর ওজনটা বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন অপেক্ষা কম হবে। অর্থাৎ যতটুকু পানি অপসারণ করবে, এই যে বস্তুর ওজনটা কেমন হবে? বস্তু যতটুকু পানি অপসারণ করেছে সেই পানির ওজন অপেক্ষা কম হবে। এখানে বস্তুর ওজন কেমন হবে? বস্তুর যে হারানো ওজন অপেক্ষা কম হবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই ক্ষেত্রে বস্তুটি ভেসে থাকবে। আরো একটি ঘটনা ঘটতে পারে, একটা গেল ডুবে যাওয়া আর একটা ভেসে থাকা। আর কি হতে পারে? এরকম অবস্থাও হয়, অর্থাৎ এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভেসে থাকা। ডুবে গেছে কিন্তু ভেসে আছে,
এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভেসে থাকা। এখানেও বস্তুর ওজন কাজ করছে, প্লবতা কাজ করছে, তাহলে এখানে দুইটাই সমান, অর্থাৎ W এবং W1 দুইটাই সমান। এই অবস্থা থাকলে বস্তুটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। এক্ষেত্রে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব দুটাই সমান হবে, যার কারণে কিন্তু এটি নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর এখানে বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান হবে। আমরা এই সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা দেখে নিই। একটা সোনার গহনার ভর বাতাসে 4.28 কেজি আর পানিতে ডুবিয়ে ভর পাওয়া গেল 4 কেজি, তার মানে ওজন হারিয়েছে। গহনাটির ঘনত্ব নির্ণয় করতে হবে আমাদের। আমরা পানির ঘনত্ব জানি, তারপরে দেওয়া আছে পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখো। বস্তুটির বাতাসে ওজন বা বাতাসে ভর, গহনার বাতাসে ভর হলো এত, এম রো ভি, আচ্ছা রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম মানে হলো ভি রো, তাহলে এম আর ভি রো ইজ ইকুয়াল টু 4.28। আর গহনার পানিতে ভর 4 কেজি আর পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। আমাদের বের করতে হবে যে সোনার গহনার ঘনত্ব কত। ওকে, আমরা কি জানি যে m ইজ ইকুয়াল টু ভি রো বা রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, সেখান থেকে এসেছে। আরও জানি যে অপসারিত পানির ভর আর বস্তুর হারানো ভর একই। অপসারিত পানির ওজন আর বস্তুর হারানো ওজন একই, জি উভয় পক্ষে বাদ দিলে অপসারিত পানির ভর আর বস্তুর হারানো ভর সমান হবে। তাহলে অপসারিত পানির ভর কত? ভি রো ডাব্লু 4.28 ছিল বাতাসে আর পানিতে ছিল 4, তার মানে 0.28 কেজি। তাহলে ভি ইজ ইকুয়াল টু এটা 0.28 আর রো ডাব্লু দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব, তার মানে ভি আসলে হলো 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 বা ইনভার্স 4 মিটার কিউব। এটা গেল আয়তন বের করেছি। আবার ওই রো ইজ ইকুয়াল টু এম বাই ভি থেকে এম ভর কত? 4.28 সোনার ঘনটার। আর আয়তন কত পেলাম? আয়তন পেলাম 2.8 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 4, তাই না? তাহলে এখান থেকে ঘনটার ঘনত্ব আসলো 1.53 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কেজি পার মিটার কিউব। তাহলে সোনার গহনার ঘনত্বটা হবে এত। আশা করি বুঝতে পেরেছো নিশ্চয়ই। থ্যাংক ইউ। বাংলাদেশে প্রায়শই নৌপথে দুর্ঘটনা ঘটে। আমরা এখন এই দুর্ঘটনাগুলোর একটু কারণ অনুসন্ধান করার চেষ্টা করি। ছোট্ট একটি ভিডিও দেখি আমরা একটু। আগে দেখো তো কি দেখতে পাচ্ছ? এখানে আমি কয়েকটা দুর্ঘটনা একটু দেখিয়েছি। দু একটা আমাদের দেশের বাইরের ঘটনাও জাস্ট উদাহরণ দেওয়ার জন্য দেখিয়েছি। দেখো
তো দুর্ঘটনাগুলো আমরা দেখলাম। তো কিছু কিছু কারণ এখানে আছে, আরো কিছু কারণ আমরা এখানে উল্লেখ করব। প্রথম হলো বাংলাদেশের নৌপথে দুর্ঘটনার অন্যতম একটি কারণ হলো দুর্যোগপূর্ণ আবহাওয়া। যদিও আবহাওয়ার সতর্ক সংকেত দেওয়া হয়, অনেক সময় আমরা ইগনোর করি অথবা যতটা ভয়াবহ বলা হচ্ছে ততটা আমরা অনুমান করি না, অথবা যেটা পূর্বাভাস দেওয়া হয় তার চেয়েও কখনো কখনো বেশি দুর্যোগ হয়ে যায়। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বাংলাদেশের নৌপথে দুর্ঘটনার একটি কারণ। যন্ত্রপাতির ত্রুটি অর্থাৎ মেশিনের, ইঞ্জিনের জিনিসগুলো যদি ত্রুটিপূর্ণ থাকে, যেটি চালকরা লক্ষ্য করেনি হয়তো, এই ত্রুটির কারণেও কিন্তু বাংলাদেশের নৌপথে দুর্ঘটনা ঘটে থাকে। নৌযানের নকশার ত্রুটি, অর্থাৎ যে ডিজাইনটা করা হয়েছে ওই নৌযানটার জন্য, সেই নৌযান নকশাটা যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটে সাধারণত। অন্য কিছুর সাথে সংঘর্ষ, অর্থাৎ নৌয়ের কোনো কিছু সমস্যা নেই, তার সামনে একটা হয়তো আইল্যান্ড পড়ে গেল, বা কিছুক্ষণ আগে দেখলে যে আরেকটার সঙ্গে ধাক্কা লেগে গেছে, দুইটা পাশাপাশি জাহাজ ছিল তার মাঝখানে ঢুকেছে, সেখানে ধাক্কা খেয়েছে, এরকম বিভিন্ন সঙ্গে সংঘর্ষ বাঁধতে পারে, এটাও একটি দুর্ঘটনার কারণ। চালকের অসাবধানতা, এটা তো রয়েছে, অসাবধান হলেই যে কোনো দুর্ঘটনার অন্যতম একটি কারণ হলো চালকের অসাবধানতা। চালকের ত্রুটি অর্থাৎ ঠিকমতো বিষয়টাকে হ্যান্ডেল না করা, অর্থাৎ চালনার কারণে যদি কোনো ত্রুটি থাকে তাহলে দুর্ঘটনা ঘটে থাকে। মেয়াদ উত্তীর্ণ নৌযান ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ মানে প্রত্যেকটা যন্ত্রাংশ ব্যবহারের একটি নির্দিষ্ট সময় আছে, এই সময় অতিক্রম হয়ে গেলে এই যন্ত্রপাতিগুলো ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই নৌযানেরও একটি নির্দিষ্ট মেয়াদ আছে, সেই মেয়াদের পরেও আমরা অনেক ব্যবসায়ী লাভের আশায় বা এত বড় জাহাজটাকে নষ্ট করার যে লোকসান, সেখান থেকে বাঁচার কারণে মেয়াদ উত্তীর্ণ নৌযান ব্যবহার করে থাকে, এটি নৌপথে দুর্ঘটনার অন্যতম একটি কারণ। নৌযানের অনিয়মিত সংরক্ষণ, অর্থাৎ বিভিন্ন যন্ত্রাংশগুলো, তাদের বডিগুলো, এগুলো ঠিকমতো সংরক্ষণ করা না হলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, বা যে মেয়াদ পর্যন্ত এর আয়ুষ্কাল ছিল সেই মেয়াদ পর্যন্ত থাকে না যদি অনিয়মিত সংরক্ষণ করা হয়। তাহলে নৌযানের অনিয়মিত সংরক্ষণ নৌ দুর্ঘটনার একটি বড় কারণ। চালকের প্রশিক্ষণের অভাব, অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত না হলে কিন্তু অনেক বিষয়, খুঁটিনাটি বিষয় তার জানা থাকে না, সবকিছু অভিজ্ঞতা থেকে অর্জন করতে চায়, আর অভিজ্ঞতা থেকে অনেক সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এই জন্য প্রশিক্ষণ খুব বড় একটি উপসর্গ হতে পারে আমাদের নৌ দুর্ঘটনা এড়ানোর জন্য। চালকের অসাবধানতা, চালকের অসাবধানতা আগেই বলেছি। অতিরিক্ত যাত্রী বহন, প্রত্যেকটি জাহাজেরই, প্রত্যেকটি পরিবহনকারী যে যান আছে তাদের নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। অতিরিক্ত লাভের আশায় বিশেষ করে আমাদের দেশে ঈদের সময় অতিরিক্ত যাত্রী বহন করে, অতি লাভের কারণে হোক আর মানুষের চাহিদার কারণে হোক, অতিরিক্ত যাত্রী বহন করে, ফলে কিন্তু নৌ দুর্ঘটনা ঘটে। আর নৌপথের নাব্যতা, অর্থাৎ নাব্যতা মানে হলো নদীতে যতটুকু গভীর থাকার কথা জাহাজটি, আমরা দেখেছি যে কোনো কিছু হলে পানি অপসারণ করে, পানি অপসারণ করে মানে জাহাজটি নিচে যায়, এখন নিচে যদি মাটিতে থেকে যায় তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এক জায়গায় পানি আছে, আরেক জায়গায় পানি নেই, মাটি ওই গভীরতা আগেই পানি আছে, নাব্যতা নেই, তাহলে কিন্তু নৌযানটা ওখানে ধাক্কা খাবে, তাহলে এটি একটি বড় কারণ। তাহলে নৌপথে নাব্যতা দুর্ঘটনার একটি বড় কারণ। আমরা যে কারণগুলো এখানে দেখছি এগুলো যদি আমরা সবগুলো আমাদের হাতে নেই, তবে অনেকগুলোই আমাদের হাতে রয়েছে, এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের নৌপথে দুর্ঘটনা অনেক কমে আসবে। যেমন দুর্যোগপূর্ণ আবহাওয়া, আমরা যদি আবহাওয়ার সতর্কতা অনুসরণ করে বা সতর্কতাগুলো শুনে যদি আমরা নৌযান পরিচালনা করি তাহলে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া যে জনিত যে কারণে দুর্ঘটনা ঘটে থাকে সেগুলো থেকে আমরা রেহাই পেতে পারি। তো আমরা নৌপথে দুর্ঘটনার কারণগুলো জানলাম এবং এখান থেকে নিশ্চয়ই আমরা প্রতিকারগুলো পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্যাসকেলের সব সূত্র সম্পর্কে আলোচনা করি। প্যাসকেলের পরিচয় আগে দিয়েছিলাম। একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের গায়ে লম্বভাবে কাজ করে। অর্থাৎ যে কোনো একটি আবদ্ধ পাত্রে যদি তরল রাখা হয় বা বায়বীয় পদার্থ রাখা হয়,
তাহলে যদি বাইরে থেকে চাপ দেওয়া হয় সেই চাপ কিন্তু সমানভাবে সব দিকে সঞ্চারিত হয় এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তুমি একটু কল্পনা করো, একটি বেলুন, ফুলানো বেলুন যদি তুমি নাও, এটাকে যদি চাপ দাও তাহলে এই দিকে চাপ দেওয়া হচ্ছে, ওইটা কিন্তু আরেক দিকে বেড়ে যাবে। যদি উপর থেকে চাপ দাও তাহলে কিন্তু সাইডে বেড়ে যাবে, লম্বালম্বি ভাবে কাজ করবে, অর্থাৎ সব দিকে সঞ্চারিত হবে। এটাই হলো প্যাসকেলের সূত্র। এই প্যাসকেলের সূত্রকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই প্যাসকেলের সূত্রের আমরা তিনটি অংশ পাবো। প্রথম হলো, যদি আমরা আবদ্ধ তরল বা বায়ু পদার্থে চাপ প্রয়োগ করলে সেই চাপটা কেমন হবে? তিন ধরনের আমরা দেখি। এক নম্বর হলো, এই চাপটা সব দিকে সঞ্চালিত হয়ে যাবে, অর্থাৎ উপরে নিচে ডানে বামে সব দিকে সঞ্চালিত হবে, এটি একটা অংশ। সমভাবে সঞ্চালিত হবে, অর্থাৎ উপরে কম যাবে নিচে বেশি যাবে, অথবা ডানে কম যাবে বামে বেশি যাবে, এরকমটা হবে না, সব দিকে সমানভাবে সঞ্চালিত হবে। আর একটা কি, তরল সংলগ্ন পাত্রের উপর লম্বভাবে ক্রিয়া করবে, লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়া করবে। তাহলে আমরা প্যাসকেলের সূত্রকে তিনটি অংশে ভাগ করতে পারলাম। যখন আমরা কোনো আবদ্ধ পাত্রে তরল অথবা বায়ু পদার্থ রাখবো এবং রেখে যদি চাপ দিই আমরা, তাহলে প্রথম এক নম্বর হলো যে এই চাপটা সঞ্চালিত হয়ে যাবে। দুই নম্বর হলো সমভাবে সঞ্চালিত হবে, চারদিকে সমভাবে সঞ্চালিত হবে। তৃতীয় হলো পাত্রের যে তরল সংলগ্ন পাত্রের উপর এটি লম্বভাবে ক্রিয়া করবে। ঠিক আছে, আশা করি প্যাসকেলের সূত্র তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। একটা ছোট্ট পরীক্ষা, খুব মজার পরীক্ষা। দেখো, এটা সিরিঞ্জ, ইনজেকশন দেওয়া সিরিঞ্জ, সুইগুলো খুলে ফেলা হয়েছে। আমরা একটি বোতলকে ছিদ্র করে এই চারদিকে চারটা সিরিঞ্জ লাগিয়ে নিলাম। এটি আমরা পানি ভর্তি করে নিচ্ছি এবং এর মুখটায় একটা সিরিঞ্জ লাগানো আছে, এখানে পানি ভর্তি করে নিলাম, বোতলটা পানি দ্বারা পরিপূর্ণ করে নিয়েছি। এবার দেখো মজার বিষয়টা, যখন আমরা উপরের সিরিঞ্জটাকে চাপ দিব তখন কি ঘটনা ঘটবে দেখো। এগুলো অর্ধেক অর্ধেক করে আছে আর এটা পূর্ণ আছে। দেখো, দেখেছো, যখনই উপরে চাপ দেওয়া হলো সবগুলো সিরিঞ্জ কিন্তু বাইরে চলে আসলো, আবার যখন উপরে টান দেওয়া হলো সবগুলো কিন্তু ভিতরের দিকে চলে আসলো। তাহলে দেখো, আবদ্ধ পাত্রে তরল নেওয়া হয়েছে, তাই না? তরল নিয়ে কি যে কোনো একদিকে চাপ দেওয়া হয়েছে, সেই চাপটা দেখো সব দিকে সঞ্চারিত হয়েছে, হয়েছে না? সব দিকে সঞ্চারিত হয়েছে, এপাশে এপাশে সব দিকে সঞ্চারিত হয়েছে। আমি চারটা দিয়েছিলাম, চারদিকে সঞ্চারিত হয়েছে। আর কি হয়েছে দেখো, সমানভাবে হয়েছে। তোমরা ভিডিওতে লক্ষ্য করে দেখেছো নিশ্চয়ই, চারটা সিরিঞ্জই সমানভাবে গেছে এবং সমানভাবে আসছে। আরেকটা কি, লম্বভাবে কাজ করেছে। দেখো, লম্বভাবে কাজ করেছে। আমরা যদি ভিডিওটা আরেকবার দেখি তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। তিনটি অংশ, প্যাসকেলের সূত্রের তিনটি অংশ ছিল, তিনটি অংশ এখানে খেয়াল করবে। এক হলো চারদিকে সমানভাবে, আর একটা হলো লম্বভাবে। দেখো, খেয়াল করে দেখো সিরিঞ্জগুলো কোন অবস্থায় আছে। দেখো, এখন দেখো একটু করে বের করা আছে, প্রত্যেকটাই সমানভাবে বের করা আছে। যখনই উপরে বল প্রয়োগ করা হবে, দেখো সমান পরিমাণ বের হয়েছে না, লম্বা হয়ে বের হয়েছে, আবার সমানভাবে গেছে। যখন উপরে টানা হলো তখন সমানভাবে গেছে। এরকম একটা পরীক্ষা কিন্তু নিজেরা বাসাতেই করতে পারো। বাসায় এরকম একটা এক্সপেরিমেন্ট জমা করে তৈরি করে তোমার স্কুলে নিয়ে যেতে পারো। যখন স্কুল খুলবে স্যাররা দেখলে চমৎকৃত হবে এবং তোমার অন্যান্য বন্ধু বান্ধবীরাও কিন্তু দেখে খুব মজা পাবে এবং জানতে পারবে বিষয়টা, প্যাসকেল সূত্রের যে ব্যবহারিক প্রয়োগ সেটা বুঝতে পারবে। তাহলে এটাই হলো আমাদের
প্যাসকেলের সূত্র। এখন এই প্যাসকেলের সূত্রের একটি বাস্তব প্রয়োগ হলো হাইড্রোলিক প্রেস। এই হাইড্রোলিক প্রেসটা সম্পর্কে আমরা একটু দেখব, এর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো দেখব। এটি একটি হাইড্রোলিক প্রেস। এখানে দুইটি সিলিন্ডার আছে, একটি কম প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর একটা বেশি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ধরলাম যে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A1 আর বড়টা হলো A2। ছোট সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1 আর বড় সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো A2। ধরে নিলাম যে ছোট সিলিন্ডারে আমি F1 বল প্রয়োগ করেছি, তাহলে চাপ কত অনুভূত হবে? এখানে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। F1 হলো বল আর এর ক্ষেত্রফল কত ছিল? A1। তাহলে প্যাসকেলের সূত্র অনুসারে এই চাপ কি হবে? তরল পদার্থ সব দিকে সঞ্চারিত হবে। সুতরাং বড় সিলিন্ডারের উপর প্রযুক্ত বল, এই যে চাপটা তৈরি হলো, এই চাপটা এসে বড় সিলিন্ডারে প্রযুক্ত হবে, তাই না? যেহেতু সব দিকে যায়, সমানভাবে যায়, তার মানে এখানকার অনুভূত চাপটাই বড় সিলিন্ডারও অনুভূত হবে। তাহলে বড় সিলিন্ডারে ঊর্ধ্বমুখী বল হবে, এটাকে F1 ধরেছি, এটাকে F2 ধরেছি। তাহলে বল ইজ ইকুয়াল টু চাপ ক্ষেত্রফল, যেহেতু চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল ছিল, তাহলে PA2। P এর মান কি? F1 বাই A1, F1 বাই A1 আর A2। এখান থেকে আমি F1 টাকে বের করে নিলাম, তাহলে A2 টা উপরে আছে, A1 নিচে আছে, তাহলে F1 ইনটু A2 ভাগ A1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি F2 বাই F1 ইজ ইকুয়াল টু A2 ভাগ A1। এই যে F2, এই F1 টা নিচে চলে আসলো। এখন তাহলে এই সূত্র থেকে আমি বুঝতে পারলাম যে ছোট সিলিন্ডারের চেয়ে বড় সিলিন্ডারের ক্ষেত্রফল, অর্থাৎ এর চেয়ে এর ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত গুণ বেশি হবে, ক্ষেত্রফল যদি 50 গুণ বড় হয়, তাহলে ছোট সিলিন্ডারে 1 নিউটন বল প্রয়োগ করলে বড় সিলিন্ডারে 50 নিউটন বল পাওয়া যাবে। অর্থাৎ এর চেয়ে এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত গুণ বড় হবে, এখানে যত পরিমাণ বল দিবে তার চেয়ে বেশি বল এখানে পাওয়া যাবে, তত গুণ বেশি বল পাওয়া যাবে। ধরো এইখানে তুমি এর চেয়ে এর ক্ষেত্রফল হলো 5 গুণ, তাহলে এখানে যদি 2 নিউটন বল প্রয়োগ করো, এখানে কত নিউটন বল পাওয়া যাবে? থ্যাংক ইউ। তাহলে এখানে 10 নিউটন বল পাওয়া যাবে। ছোট সিলিন্ডারের চেয়ে বড় সিলিন্ডার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত গুণ বেশি, ছোট সিলিন্ডারে যে পরিমাণ বল প্রয়োগ করা হবে, বড় সিলিন্ডারে তত গুণ বল পাওয়া যাবে। বুঝতে পেরেছো? এটাই হলো প্যাসকেলের সূত্র থেকে আমাদের হাইড্রোলিক প্রেসের যে বাস্তব প্রয়োগ। দেখো বল প্রয়োগ হচ্ছে এই সূত্র, F2 ভাগ F1 ইজ ইকুয়াল টু A2 ভাগ A1। বল বৃদ্ধি করা হলেও প্রয়োগকৃত কাজ, শক্তি, প্রাপ্ত কাজ এবং শক্তির সমান। অর্থাৎ যদিও বল বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ ছোট পিস্টনে ধরো 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বড় পিস্টনে 20 নিউটন বল করা হলো, তাহলে বল বৃদ্ধি করা হলো, কিন্তু বল বৃদ্ধি করা হলেও যতটুকু কাজ প্রয়োগ করা হয়েছে আর যে যতটুকু কাজ পাওয়া গেছে সেটা সমান হবে, অথবা যে পরিমাণ শক্তি প্রদান করা হয়েছে আর যে পরিমাণ শক্তি পাওয়া গেছে এটি সমান হবে। কারণ আমরা জানি শক্তির পরিমাণ নির্দিষ্ট, এটা শুধু কনভার্ট হয়ে যায়। আমরা একটু দেখি। মনে করলাম যে আগের মতোই ছোট পিস্টনে প্রয়োগকৃত বল F1 আর ছোট পিস্টনটার অতিক্রান্ত দূরত্ব S1, অর্থাৎ এখান থেকে যে আসছে এই দূরত্বটা হলো S1। তাহলে ছোট পিস্টন কর্তৃক কৃত কাজ কত? W is equal to Fs। F এখানে কি? F1, S হলো S1। একইভাবে বড় পিস্টনে বল কত তাহলে? F2। F2 is equal to কি পেয়েছি আমরা এটাকে জানিছি, F1 into A2 ভাগ A1। আমরা
হাইড্রোলিক প্রেস থেকে জেনেছি। যেহেতু ছোট পিস্টন কর্তৃক অপসারিত তরল বড় পিস্টনকে S2 দূরত্ব ঠেলে দিয়েছে, এই যে তরলটা S1 নেমে গেল, এই নামার ফলেই কিন্তু এটা উপরে উঠছে। ধরে নিলাম এটা S2 পরিমাণ উপরে উঠে গেছে, তাহলে S1 A1 আর S2 A2 সমান, আয়তন সমান হবে না? যে আয়তনের পানিটা গেছে ওই আয়তন পানি উঠছে। তাহলে বড় পিস্টন কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? S2 S1 আর এখান থেকে আসছি S2 = S1 A1 ভাগ A2 এখান থেকে। তাহলে বড় পিস্টন কর্তৃক কৃত কাজ W = Fs। তাহলে F কত? বড় পিস্টনের ক্ষেত্রে F হলো F2 আর S কত? ধরে নিয়েছি যে এটি S2 দূরত্ব অতিক্রম করেছে, S2। তাহলে W2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বা বড় পিস্টনের ক্ষেত্রে F2 এর, দেখো F2 = এখানে বের করেছি না, F1 A2 ভাগ A1, F2 এর পরিবর্তে এটা বসিয়ে দিলাম আর S2 এর পরিবর্তে এইটা বসিয়ে দিলাম, এই যে S1 A1 ভাগ A2। এখন দেখো তো A2 A2 ক্যান্সেল, A1 A1 ক্যান্সেল, তাহলে কি দাঁড়ালো? W2 = F1 S1, W2 = F1 S1। দেখো W1 কি ছিল? W1 ও ছিল F1 S1। তাহলে আমাদের যতটুকু কাজ করেছে ছোট পিস্টনটা ততটুকুই কাজ করেছে কিন্তু বড় পিস্টনটা, অথবা যতটুকু শক্তি প্রদান করেছে ছোট পিস্টনটা ততটুকুই শক্তি পেয়েছে হলো ছোট পিস্টনটা। অর্থাৎ যদিও বল বৃদ্ধি করা হয়েছে তবুও প্রয়োগকৃত কাজ এবং প্রাপ্ত কাজের কোনো পার্থক্য হয়নি, দুই ক্ষেত্রে কাজের পরিমাণ সমান ছিল। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। আমরা একটি গাণিতিক সমস্যা দেখি এই হাইড্রোলিক প্রেস সংক্রান্ত। একটি হাইড্রোলিক প্রেসের ছোট বড় পিস্টনের ব্যাসার্ধ যথাক্রমে 1 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, মানে ছোট পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার আর বড় পিস্টনটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 8 সেন্টিমিটার। ছোট পিস্টনের উপর যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে বড় পিস্টনের উপর প্রযুক্ত মান কত হবে, অর্থাৎ বড় পিস্টনে কত বল পাওয়া যাবে। বুঝতে পেরেছো? কি কি দেওয়া আছে? সবসময় এই কাজটা করতে হয় আমাদের। ছোট পিস্টনের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার, বড় পিস্টনের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, ছোট পিস্টনে প্রযুক্ত বল F1 হলো 50 নিউটন আর বড় পিস্টনে কত বল হবে সেটা বের করতে হবে। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, আমি এর আগের অঙ্কগুলোর সময় বলেছিলাম যে সবকিছু আমাদের SI এককে নিয়ে আসতে হবে। তো এটা এখানে এই ক্ষেত্রে আমি SI এককে নিয়ে আসিনি, নিয়ে আসলেও কোনো সমস্যা নেই, নিয়ে আসলেও কোনো সমস্যা হবে না, কারণ এখানে আমাদের সূত্রটায় এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অনুপাত দেওয়া আছে, আর অনুপাত হলে এককগুলো কেটে যাবে, এই জন্য এটি অঙ্কের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমরা জানি F2 ভাগ F1 = A2 ভাগ A1, এটা আমরা জেনেছি হাইড্রোলিক প্রেস থেকে। তাহলে যেহেতু বড় পিস্টনের বলের পরিমাণ চেয়েছে তাহলে F2 = A2 ভাগ A1 * F1। তাহলে F2 A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো সিলিন্ডার যেহেতু পাই আর স্কয়ার, যেহেতু 2 এই যে এখানে 2 আছে, একইভাবে এটা যেহেতু প্রথম ছোট পিস্টন এজন্য পাই আর স্কয়ার পরিবর্তে আমি R1 স্কয়ার দিয়েছি। এবার মানগুলো বসিয়ে দিই। পাই এর মান 3.14, R2 অর্থাৎ দ্বিতীয় অর্থাৎ বড় পিস্টনটির ব্যাসার্ধ 8 স্কয়ার সেন্টিমিটার ছিল, সেন্টিমিটার স্কয়ার, তাহলে 3.14 1 স্কয়ার সেন্টিমিটার স্কয়ার আর F1 হলো 50 নিউটন। এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া হলো F2 হলো 3200 নিউটন, অর্থাৎ 3200 নিউটন। তার মানে ছোট পিস্টনে যদি আমি 50 নিউটন বল প্রয়োগ করি তাহলে বড় পিস্টনে আমার মান পাওয়া যাবে, বল পাওয়া যাবে 3200।
ওকে, আমরা আজকে কি কি শিখেছি? বস্তু কেন ভেসে থাকে, কেন ডুবে থাকে, তাই না? বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণগুলো জেনেছি, প্যাসকেলের সূত্র জেনেছি, প্যাসকেলের সূত্র একটা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছি, আর হাইড্রোলিক প্রেস এর সমীকরণটা বের করেছি এবং সেই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আশা করি আজকে সবগুলো বিষয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও কোনো বিষয় যদি তোমাদের অস্পষ্ট থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা সরাসরি আমাকে জানাতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, সময় হলো ক্লাস শেষ করার। আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো ইনশাল্লাহ, সুস্থই থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে, নিয়মিত পড়াশোনা করবে, আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো, পরবর্তী আপডেটগুলো দেখতে পারো। আর আমার ক্লাসগুলো দেখার জন্য এবং আমাদের পেজের ক্লাস, অন্যান্য স্যারের ক্লাসগুলো দেখার জন্য আমাদের পেজের সঙ্গে সংযুক্ত থাকবে, আমাদের রুটিনটা দেখবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।